ফুর্তি। পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। তোমাকে রিয়েলি বোঝে। ভালো করে দেখার আগেই অ্যাড হয়ে গেছে। এই তো শুরু হয়ে গেল ইন্টারনেটিং। এনগেজমেন্ট থেকে হানিমুন, সেলফি থেকে ভিডিও শেয়ারিং এ যেই পরিমাণ এনার্জি দেবে তাতে আরেকটা তাজমহল বানিয়ে ফেলা যাবে। এই সময়ে ইন্টারনেটটা বেশি লাগে, তাই আরো বেশি এনজয় করতে বাংলা লিংকের বেশি বেশি ইন্টারনেট। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তি রেড এফএম। আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু এই মুহূর্তে, এবং আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার কাছে, তার ঘটনা শোনার জন্য। আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন, আমি জানি, আমিও অধীর আগ্রহে বসে আছি। চলুন সরাসরি চলে যাই তার কাছে। জি বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসূল ভাই। আমি কাহিনীতে চলে যাব সরাসরি। আর এই কাহিনীটা আমাকে বলেছে হচ্ছে সুনীল, ওর দাদার আমলের কাহিনী। সম্ভবত এটা যখন নাকি আপনার দেশ বিভাগের আগে একদম ভারতবর্ষ ছিল সে সময়কার কাহিনী। তো এই কাহিনীটা হচ্ছে যে একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ময়মনসিং এর এদিকে ছিল আর কি, ময়মনসিং এর দিকটাতে। তো তখন ভারতবর্ষ আর কি বড়, এবং যে কাহিনী বলেছে তার দাদা সেই সময় ওই তাদের জমিদারি প্রথাটা উঠে যাচ্ছে আর কি, তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে। তো এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি, কলকাতায় ছিল। তার দাদার ডাক পড়ে আর কি, যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার যা যা আসে সেগুলো নিয়ে যাও আর কি। তো ওর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল এবং ওর দাদা ছিল আর কি সেখানে, সেই ইসে আর কি। তো শুনলে দাদা যখন নাকি ময়মনসিং এ আসে, তার কলকাতার জব ছেড়ে, চাকরি ছেড়ে, তিনি চাকরি করতেন আর কি। তো সেই সময়টা আর কি ওই জায়গাটা আর কি বেশ পাহাড়ি টাইপের ছিল, মানে খুব বেশি মানে একটু জঙ্গল ঘেরা, পাহাড় টাহাড় আছে এবং মানে বেশ বন্য পরিবেশ আর কি। এর মধ্যেই তার পূর্বপুরুষদের জমিদারি ছিল এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি, অত্যাচারী টাইপের। এবং পরবর্তীতে আর কি তারা মানে যারা যিনি লাস্ট চলে যান আর কি এবং তার হিসাবটা করে যান, তিনিও আর কি বেশ মানুষের রোষানলেই পড়েন আর কি, এরকম একটা অবস্থা ছিল। এবং অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মানুষ মেরেও ফেলছে, এরকম কিছু। যাই হোক, শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি, তখন আর জমিদারির ব্যাপারটা নেই ওখানে। তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটাতে তাকে নিয়ে যান আর কি, নিয়ে যে ওখানে রাখেন, দেখান বাড়িটা, বিশাল বাড়ি, এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকেন। এবং তার এক দুঃসম্পর্কের এক হয় আর কি, মানে যেটাকে বলে জেঠি বা সামথিং ছিল আর কি। তিনি তার সাথে সব কমিউনিকেশন অ্যান্ড সবকিছু মেনটেন করতেন, কারণ তারই নাকি আরো কিছু মানে ওনার দাদার যে জেঠি আর কি, তারই নাকি আরো কিছু মানে প্রাপ্য ছিল কিছু অংশে কি হিসাব কিতাবে আর কি। যাই হোক, তো ওনার সাথে ওনার কথাবার্তা বলা লাগে সব ব্যাপারে। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু, মানে ওর দাদার বন্ধু, শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে যে সে অসুস্থ আর কি। শুনলে দাদা যে সে অসুস্থ ছিল, বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। অসুস্থতার লক্ষণটা হচ্ছে সে লিখছে তাকে চিঠিতে যে সে হঠাৎ করে জ্বালা পোড়া হয় তার, এবং তখন সে জ্বালা পোড়াটা এতটুকু হয়, শারীরিক জ্বালা পোড়া, সে কিছুই করতে পারে না, সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি, সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায়। সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি। তার দাদার যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে, খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, বিদেশে যাবে পড়তে সেই সময়। তো সেই সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কি এরকম। তো যাই হোক, তো ওই বন্ধু যখন নাকি এই চিঠি পায়, চিঠি পেয়ে তখন চিন্তা ভাবনা করে সে চলে আসে এদিকে বিভিন্ন ভাবে আর কি। তার আসার বর্ণনা নাই দিলাম, আসার বর্ণনা দিছিল, বাট সেটা আমি নাই দিলাম। তো বিভিন্নভাবে চলে আসে। আসার পরে সে যে তার বন্ধুর সাথে দেখে, বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে শুয়ে আছে, বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে, চোখের নিচে কালি পড়ছে। তো বলে, কি রে তুই এখানে আসলি, তোর মানে
আরো সম্পদ পাবি, এটা সেটা কিছু ভালো কিছুর জন্য আসছিস, তোর এই অবস্থা কেন, তুই এখানে বিছনায় পড়ে গেলি। তো বলে যে ফ্রেন্ড আসলে জিনিসটা হচ্ছে অন্যরকম, আমি এখানে আসার পর থেকে যে জিনিসটা আমি দেখি, প্রথম দিকে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে রাত্রেবেলা আমাকে একটু ডাকতো রুমের বাইরে, মানে রাত হয়ে গেলে যখন সবাই ঘুমায় যেত, ঘর বাড়ি অন্ধকার, তখন মনে হতো কেউ আমাকে ডাকতেছে নাম ধরে। তো নাম ধরে যখন ডাকতো, তা আমি আস্তে আস্তে প্রথম, মানে সে তার কাহিনী বলতেছে যে প্রথম যখন আমাকে নাম ধরে কেউ ডাকে, তখন আমি মনে করছি যে এই বাড়িতে আর কেউ আছে যে নাকি বয়সে বড় এবং নারী কণ্ঠ আর কি। তো আমার জেঠি বা জেঠির কোনো পরিচিত কেউ, কিন্তু ডাকটা এমন ভাবে দেবে কেন, ডাকটা একটু বিকৃত টাইপের, লাইক মানে মানুষ স্বাভাবিক গলায় ডাকলে যেরকম সেরকম না, সেরকম করে দরজায় একটা নক হতো এবং তাকে ডাক দিত। তো সে প্রথম দিনই ওখানে উঠে বলে যে কি ব্যাপার, কে, কোনো রেসপন্স পায় না। গেট খুলে বাইরে যায়, করিডোর দিয়ে নেমে যায় তাদের যে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে হেঁটে নামে নিচে। নামার পর নিচতলাতেও দেখে কোনো শব্দ নেই, হুটহাট, মানে চারিদিক কেমন, মানে আপনার শুনশান নীরবতা, এবং মানে পুরো বাড়িটা মনে হচ্ছে খা খা করছে, কেউ নাই। তো প্রথম দিন এরকম সে দেখে উঠে আসে। এরপরে সে শব্দ শুনতে পায় তার জানলার নিচে, মনে হচ্ছে মানুষজন কথা বলছে। তো সে আপনার জানালার পর্দা সরায় নিচে উকি দেয়, উকি দিয়ে দেখে যে কিছু মানুষ মনে হচ্ছে যে আপনার ওখানে জটলা করছে। তো সে এটা দেখে, বাট কিউরিয়াসিটি মানে খুব একটা ফিল করে না, চিন্তা করে যে এখানে এখন কি করব, নিচে কে আলোচনা করতেছে, কি করতেছে, আমি তো এখানে ইউজ টু না। তো যেটার থেকে সে প্রথম অসুস্থ হয় সেটা হচ্ছে সে একদিন শুনতে পায় তার জেঠি, যে তার যে জেঠি যাকে ডাকছে বাইরে এসে, এবং 2-3 করে ডাকছে, এবং ডাকার পরে সে ওই ডাকে সাড়া দেয়, সাড়া দিয়ে আপনার আস্তে করে গেটের বাইরে আসে। এসে দেখে জেঠি ঠিক ওই গেটে না, বেশ দূরে দাঁড়িয়ে আছে, ওনার হাতে একটা লণ্ঠনের মতো উনি দাঁড়িয়ে আছে, ওনাকে আস্তে আস্তে ডাকে হাত দিয়ে, মানে কোনো কিছু দেখাবে এরকম কিছু। তো উনি পিছে পিছে যায়, যে সিঁড়ি দিয়ে নামে, সিঁড়ি দিয়ে নামার পর ওনাকে হেঁটে ওখানকার একটা দরজা আছে, সেই দরজাটা খুলে ভিতরে ডাকে। তো উনি দরজা খুলে ভিতরে যায়, দেখে সিঁড়ি নেমে গেছে। পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। তোমাকে রিয়েলি বোঝে। ওরা নিজেরাই একটু কথা বলে। এই তো শুরু হয়ে গেল, কত কথা যে হবে। আংটি পরানো টু বিয়ে পড়ানো, জীবনে যত কথা বলে নাই আর মাত্র 4 দিন, এখন তার চেয়ে বেশি কথা বলবে। এই সময়ে কথাটা বেশিই হবে, তারপর যেন হয়। তাই কথায় কথায় আরো বেশি এনজয় করতেই বাংলা লিংকের বেশি বেশি মিনিট। ভাইয়া, তো আপনি কবে থেকে রেডিও ফুর্তি শুনছেন? আগে আমি দিন রাত 24 ঘন্টা শুনতাম, পরে বিয়া কইরা বউর জ্বালায় রেডিও ফুর্তি না শুনতে পাইয়া 3 মাস পাগল আছিলাম। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। বিশ্বাস করা বা না করা আপনার, ইউ আর লিসনিং টু রেডিও ফুড রেড এফএম। আমি রাসেল আছি সাথে। ছোট্ট একটা ঘর আপনাকে খবর দিয়ে দিব, সেটা হচ্ছে সারাদিনের ব্যস্ততার পরে যখন একদম ক্লান্ত, তখন 1 কাপ নেসক্যাফে কফির মগ শরীরকে করে তোলে একদম চাঙ্গা। এবং এখনো আপনি কিন্তু এই যে ঘটনা যে শুনছেন, এখনো যদি চাঙ্গা হয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনি 1 কাপ কফি খেয়ে ফেলতেই পারেন, নিতে পারেন কফি, এবং তারপরে দেখবেন যে আপনার অনেক চনমনে লাগছে। এবং এর সাথে ঝটপট করে আপনি 2 মিনিটেই, এই সময় রাত জাগলে একটু ক্ষুধা লাগে, মানে আপনি ম্যাগি নুডলস রান্না করে ফেলতে পারেন, এবং আপনাকে এটা এনে দেবে অফুরন্ত খুশি। দিনের যে কোনো সময় করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে এখন একটা দারুণ সময় কফি, এবং যদি আপনি নুডলস খান, ম্যাগি। মজার নেসলে প্রোডাক্টের জন্য রেসিপি সাজেশন বা নেসলের প্রোডাক্ট সংক্রান্ত যে কোনো তথ্য পেতে একদম ফ্রিতে কল করতে পারেন 0800161271 নম্বরে। এবং আমার মনে হয় যে আপনারা সেখান থেকে সবকিছুই জেনে নিতে পারেন চাইলে। তো যাই হোক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের পাঠানো যে সমস্ত মেসেজ আছে সেগুলো একটু পড়তে চাই, এবং আপনারা বেশ কিছু আমাদেরকে কমেন্টও করেছেন এখানে, সেগুলো একটু দেখি। যে গল্পের পাতা আমাদের লিখছেন, তিনি শুনছেন আমাদেরকে, আমার গল্পের শেষ পাতা,
ওকে, রাজু কুমার মনির আমাদের সাথে আছেন, তার কাছে ভালোই লাগছে। সুজন সাহা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রেজাউল করিম, আছেন আমাদের সঙ্গে খান রাজীব, এবং ভূতফে মাফ করবেন না। আমরা আপনারা সবাই নিশ্চয়ই অলরেডি জানেন, তারপরে বলছি যে 27 ডিসেম্বর আমরা ভূতফে অফ করে দিচ্ছি, কিছু করার নেই আসলে। এবং আপনারা যত ঘটনা পাঠাবেন এর মধ্যে পাঠিয়ে ফেলেন। আমাদের সঙ্গে আছেন মাহবুব হাসান, এবং আমাদের সাথে আছেন তানজিম, এবং আমি সবসময় দেখছি ভূত এফএমের প্রতি আপনাদের ভালোবাসাটা অফুরন্ত। এবং যখন আমরা আরো বেশি চেয়েছি, যে আমরা যখন মানে একদম শেষে দাঁড়িয়ে আছি, তখন দেখছি আমার খুব খারাপ আছে, এখন ভালোবাসাটা যেন আরো বহু গুণে বেড়ে গেছে। এবং যাই হোক, দেখি, আমার মনে হয় যে এমডি সাব্বির হোসেন আমাদের সাথে আছেন, যে অনেকদিন পর ভূত এফএমে ফিরে আসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এমডি শিহাব খান আমাদের লিখেছেন, ভাই সেকেন্ড স্টোরিটা অনেক নাইস, থ্যাংক ইউ। টুকু শেখ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন এমডি মোজাম্মেল, বারাসাত ওয়েস্ট বেঙ্গল থেকে শুনছেন। এমডি তানজিদ ইসলাম আমাদের সাথে আছেন। আল আমিন দৌলা আছেন আমাদের সঙ্গে, রাজশাহী চারঘাট থেকে তিনি শুনছেন। স্বপ্নচারিণী নীলিমা আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন এমডি সাইফ, লিটন বিশ্বাস আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন ইয়ামিন ইসলাম শিব্বির, আছেন নিক শুভ, আমাদের সাথে আছেন মার্জিয়া জাহান, রাকিব ভাই আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন কাউসার আহমেদ কে এম, আমাদের সাথে আছেন রাজু আহমেদ, আমাদের সাথে আছেন পরশ হোসেন, আছেন এমডি নাহিদ হোসেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাকিব ইসলাম রাজ, আছেন আমাদের সাথে মোহাম্মদ রানা, আছেন মিসবাউল হক সিয়াম, আছেন আমাদের সঙ্গে রিয়াজ লস্কর, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকতে চান। আমাদের যে রেডিও ফুর্তির পেজ, সেখানেও আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে আছেন এবং অনেকে আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। আপনারা সবাই যে আমাদের সঙ্গে আছেন, এই জন্য আমরাও আমাদেরও খুব ভালো লাগে যখন আপনাদের দেখতে পাই যে সবাই শুনছেন এবং কমেন্ট করছেন আমাদেরকে। এবং আমি কিছু কমেন্ট পড়তে চাই আসলে আপনাদের পাঠানো কমেন্টগুলোর মধ্যে থেকে। এবং রেডিও ফুর্তির পেজ যারা আছেন তারা আছেন আয়ান চৌধুরী, নোয়াখালী থেকে শুনছেন তিনি। মেহেদি সিএসকে আমাদের সঙ্গে আছেন। আয়াজ রহমা আহমেদ ওয়ালিদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রেজাউল করিম, আছেন আর এম শিহাব, রেজওয়ান রাও আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি লাবিব নূর রৌনক, আছেন এমডি শাকিল, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এছাড়াও লিটন নাটোর থেকে, এছাড়াও আমাদের সাথে আছেন আরো অনেকেই। রাজু আছেন আমাদের সাথে, মেহেদি হাসান অমিত আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি মিনহাজ, আমাদের সাথে আছেন রাজু রৌফ, আছেন ফারাবি বিনতে তিতাস, আছেন আমাদের সাথে নুসরাত তাবাসসুম ইভা, আছেন আমাদের সাথে মনিউর সাগর সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আরেকটা ছোট্ট খবর আপনাদের জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের চারপাশে রকমারি খাবারের সমাহার, এর মধ্যে কোনটি সুস্বাস্থ্যকর এবং কোনটি শরীরের জন্য আবশ্যক, কিন্তু এটা আপনি বুঝবেন কিভাবে? এটা মাঝে মাঝে বুঝে ওঠাটা কঠিন হয়ে যায়, তাই না? সেজন্য আপনার একটা সলিউশন দিয়ে দিই। পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নির্দেশনা পেতে আপনি কল করতে পারেন, ফ্রিতে কল করতে পারেন 0800016127 নম্বরে, এবং কথা বলুন নিউট্রিশনিস্টের সাথে। নেসলে বাংলাদেশ কল সেন্টারে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, শুধুমাত্র শুক্রবারে অফ, তাছাড়া কিন্তু সব দিনই আপনি এই নাম্বারটা অ্যাভেলেবল। সো আপনি ট্রাই করতে পারেন এবং আপনি কথা বলে দেখতে পারেন, এবং আপনি আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে ফেলতে পারেন। আমরা চলে যাব ঘটনায়। হাফেজ মাইনুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন এবং আমরা তার কাছ থেকে একটা ঘটনা শুনে আবারও বাবু ভাইয়ের কাছে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এফএম এন্ড টু ফুর্তি। জি মাইনুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে আপনার সাগরের কাহিনী, এন্ড এটা হচ্ছে মোহাম্মদপুরের একটা জায়গা, and that is actually
গিয়েছিল রাত্রে। তো ওনারা মাছ ধরতেছে, হঠাৎ ওনারা বাঘের গর্জন শুনতে পায়। প্রথমে যখন বাঘের গর্জন শুনতে পায় তখন অনেকেই ভয় পেয়ে গেছিল, বলতেছে যে না, সুবিধা মনে হচ্ছে না, আজকে আমরা মাছ ধরবো না। তারপর কয়েকজন বলতেছে না না, মাছ ধরি, সমস্যা না, এগুলো কোনো বিষয় না, মাছ তো ভালোই পাচ্ছি, আমরা ধরি। তো ধরতেছে মাছ, একটু পরে আবার বাঘের গর্জন, তখন মনে হচ্ছে যে আরো কাছে চলে আসছে বাঘ। তো তখন অনেকেই আরো বেশি ভয় পেয়ে গেছে, বলতেছে যে আমরা আর ধরবই না, চল বাড়ি চল, আর দরকার নাই মাছ ধরার আজকে। তারপরে কয়েকজন বলতেছে অতিরিক্ত লুবে যে না না, আমরা মাছ মারি। তো তারপর আবার ওনারা মাছ ধরতেছে, তারপর আবার বাঘের গর্জন, তখন মনে হচ্ছে যে অনেক নিকটে এসে পড়ছে বাঘটা, মনে হচ্ছে বাঘটা অনেক নিকটে চলে আসছে। তখন ওনাদের হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইটটা ওনারা মারে সামনে দেখার জন্য। জি ওনারা দেখার জন্য সামনে মারে। তখন ওনারা যা দেখতে পায় যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, অবিকল মানুষ, শুধু তার মাথা নাই, তার বুকের মধ্যে 4টা চোখ, বুকের মধ্যেই দাঁত। তো ওনারা যখন টর্চটা ওইখানে ছাড়ে, ওনারা দেখে যে ওনাদের টর্চের যে পাওয়ার, তার চেয়ে 3 গুণ পাওয়ারফুল ওর চোখ থেকে একটা আলো আসছে এইদিকে। দেখে তো ওনারা যে যার মতো করে দৌড়িয়ে পালায় বাড়িতে চলে আসছিল। আসার পরে তো পরের দিন ওনাদের অনেক জ্বর, গোসল টোসল করানো হয়েছে। মুরব্বীরা অনেক গালাগালি করলো যে কেন গেলা, ওইখানে আমাদের নিষেধ ছিল, তারপরও কেন গেলা। তো এইভাবে পার হয়ে গেল। আমার একটা দাদা ছিল, আমার চাচা দাদা, আমার দাদার আপন ভাই, উনি আবার পীর টাইপের ছিল, মুরিদ করাতো। তো উনি মারা যায়। উনি মূলত বিরাম পালতো আর কি। তো 2টা বট গাছ ছিল ওনার, একটা বড় বট গাছ, একটা ছোট বট গাছ। তো বড় বট গাছটাতেই আমরা যতটুকু জানতাম যে বড় বট গাছটাতে বিরাম থাকে, আর এখান থেকে 1/2 কিলোমিটার দূরে একটা হিজল গাছ ছিল। ওই হিজল গাছ আর বট গাছের মধ্যে ওরা নাকি রাত্রে যাতায়াত করতো। জি। তো আমার দাদা যখন মারা যায় তখন ওনার এই বট গাছটা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়, বিক্রি করা হয়। তখন ছোট গাছটা কাটতে পারে ভালোভাবেই, কিন্তু বড় গাছটা যখন কাটতে যায় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে থাকে ওনারা দেখে যে আশেপাশে কোথাও কোনো গাছের পাতা নাড়াচাড়া করে না, কিন্তু এই গাছটাতে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ওনারা বুঝতে পারছে যে বিষয়টা স্বাভাবিক না। প্রথম দিন কাটতে গিয়ে একজনের পা কেটে যায় মারাত্মকভাবে, উনি আহত হয়, পা রক্ত পড়া বন্ধ হচ্ছে না কোনোভাবেই। পরে ওনারা ওই দিন আর গাছ কাটতে পারে নাই। পরের দিন আসে, পরের দিনও বিভিন্ন সমস্যার কারণে পরের দিন কাটতে পারে নাই। তারপরের দিন, 3য় দিন দল বল একটু বড় করে ওনারা আসে যে আজকে কাটবই, টাকা দিয়ে গাছ কিনলাম, কাটতেই হবে। তো ওনারা এক প্রকার জোর করেই কাটছে, সাহসিকতা দেখা। কিন্তু কাটার পরে গাছ থেকে রক্ত বের হয়েছে, অনেক রক্ত। একটা গরু জবাই করলে যে পরিমাণ রক্ত, ওই পরিমাণ রক্ত। অনেক মানুষ দেখতে আসছে যে কি ব্যাপার, গাছ থেকে নাকি রক্ত বের হয়েছে। তখন আসার পরে এইভাবে গাছ নিল। কিন্তু রাসেল ভাই ওই দিন রাত থেকেই সেই বাঘের গর্জন, এলাকাবাসী সবাই শুনতে পায় বাঘের গর্জন, কান্না করতেছে। বাঘ মনে হচ্ছে কান্না করতেছে, বাঘের গর্জন। রাসেল ভাই, বাঘে তো উচ্চ স্বরে গর্জন করতে পারে না, এই যে পাইলিং করে না ইয়ার মধ্যে, এই যে অ্যাপার্টমেন্ট বাসাগুলোতে যে পাইলিং হয় তখন যেইভাবে ভূমিটা কম্পন হয়, ঠিক সেম ভাবে ভূমিকম্পন হচ্ছিল। যখন ওটা কান্না করে গর্জন দেয় তখন মনে হচ্ছে যে ভূমি কাঁপতেছে, মাটি কাঁপতেছে, তখন এইরকম মনে হয়। তো আমি নিজেও শুনেছি কয়েকদিন। আমাদের এলাকায় এক মহিলা রাত্রেবেলা বাইরে বের হইতেছিল, তো হঠাৎ করে উনি যখন দরজা খুলে দেখে দরজার সামনে এক মানুষ দাঁড়ায় আছে, অবিকল মানুষ, তার মাথা নাই, তার বুকের মধ্যে চোখ, 4টা চোখ। দেখে তো উনি সাথে সাথে অজ্ঞান, চিৎকার দিয়ে অজ্ঞান হয়েছে। পরে দৌড়াদৌড়ি করে নেওয়ার পরে জ্ঞান ফেরার পরে শুনতে পারে যে এই ঘটনা। তো আমার আব্বুরা 7 ভাই, তার মধ্যে আমার এক চাচা, ওনারা বাড়ি থেকে চলে যায়। তো আমার ছোট চাচারা বলছিল যে তুমি থাকো এখানে, তুমি একাই থাকো, সমস্যা নেই, থাকো। উনি ছিল এখানে রাত্রে। তখন পুরোপুরি বিরামের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সবাই ভয় পায়। কেউ ভয়ে আসতে, মাগরিবের পরে কেউ বাসা থেকে বের হয় না, বাড়ি থেকে কেউ বের হয় না, সবাই গুটি মেরে বসে থাকে ভয়ে। তো উনি ছিল ওইখানে ওই দিন। উনি কান্নার শব্দ পাইতেছে যে আস্তে আস্তে ওনার দিকে মনে হচ্ছে আসতেছে, কান্নার শব্দ, একটু পরে পরে জোরে জোরে গর্জন। তো রাসেল ভাই, আপনি জানেন কিনা জানি না, আগে গ্রামের মধ্যে যেই জানালাগুলো ছিল ওইগুলোতে শিক দেওয়া হতো, এখন তো গ্রিল দেওয়া হয়, তবে আগে শিক দেওয়া হতো। তো এই শিকের কাছে আসছে, জানালা খোলা, গরমের দিন। তো আমার যে চাচা, ছোট চাচা,
উনি তাকায় রইছে, দেখতেছে যে জানালার সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ায় হাওয়া করে কান্নাকাটি করতেছে। একটু পরে পরে গর্জন দেয়, মনে হচ্ছে মাটি সহ কাঁপে এরকম। তো উনি তো ভয়ে পুরো শেষ, উনি ভাবছে যে উনি শেষ, আর মনে বাঁচবে না, এই শেষ। তো উনি আবার স্মোক করতো, ওনার এখানে ম্যাচ ছিল, উনি আবার জানে যে এইসব কিছু আগুনকে ভয় পায়। উনি অনেক চেষ্টা করে ম্যাচ জ্বালানোর জন্য, উনি দিয়াশ লাইট সবগুলো ইউজ করে, একটাও কাজ করে না, একটাও জ্বলে না। তো ওনার কাছে টর্চ লাইট ছিল, উনি এটা যখন মারতে যায় তখন ফিউজ হয়ে গেছে, টর্চ লাইট আর কাজ করে না। অনেক কষ্টে উনি, ওনার গ্যাস ম্যাচ ছিল, এটা দিয়ে অনেক কষ্টে সর্বশেষ যখন একটা চালায়, এই সিগারেট যখন একটা জ্বালায়, তখন এটা চলে গেছে। তো উনি এটার বিবরণটা রাসেল ভাই যেরকম ভাবে দিয়েছিল যে অবিকল মানুষের মতো, শুধু তার মাথাটা নাই আর চোখ, 4টা চোখ তার বুকের মধ্যে। আর উনি যতটুক সাইজ দেখাইছিল, যে দাঁতের সাইজ 7 থেকে 8 ইঞ্চি দাঁতগুলা, তাও বুকের মাঝেই। তো এইটা এইভাবে চলে যায়, এলাকাতে অনেক কবিরা জানা হয় যে কি প্রতিকার। এলাকাবাসী তো পুরো অতিষ্ঠ, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, কেউ কিছু করতে পারতেছে না, রাত্রেবেলা বের হইতে পারতেছে না। তো কবিরা জানে কেউ কিছু করতে পারে না, কেউ কিছুই করতে পারে না। তো বলতেছে যে এই যে উনি যে পীর সাহেব ছিল আমার দাদা, যে উনি তো পালতো, উনি ছাড়া তো এখন কিছুই করা যাইতেছে না এইগুলারে। তো আমার এক চাচা, 5 নম্বর চাচা, উনি রাত্রেবেলা আসতেছিল, রাত্রে প্রায় তখন 2টা। উনি আসার পথে আমার যে দাদা যে পিরাম পালতো, ওনার মাজারের কাছে আসার পরই ওনার সাথে দেখা, এই দাদার সাথে দেখা। তো আমার চাচা জিজ্ঞেস করলো যে জ্যাঠা আপনি কোথেকে আসছেন এত রাতে? তখন বলতেছে বাবা আমি তো হজ করে আসছি। তখন বলতে হজ করে আসছেন? তো আমার চাচা যেভাবে দাঁড়ায় ছিল, ওনার ডান পাশেই ছিল মাজারটা, ওনার আবার একদম খেয়াল নাই যে এই দাদা মারা গেছে। ওনারে আমার দাদা বলতেছে, এই দাদা যে তুমি একটু ঘুরো, তুমি একটু বাম পাশে ঘুরো, তুমি পিছনে তাকাইবা না, পিছনে তাকাইলে তুমি ভয় পাইবা। কিন্তু আমার চাচার একদমই মাথায় নাই যে উনি মারা গেছে। একদম স্বাভাবিকভাবে উনি কথা বলতেছে যে ওনার চাচা, ওনার জ্যাঠা আসছে, হজ করে আসছে, কথা বলতেছে। তখন বললো যে জ্যাঠা আমরা তো অনেক, সবাই খুব আতঙ্কে আছে, সবাই খুব ভয়ে আছে, তো আমরা কিভাবে প্রতিকার পাইতে পারি এই বিষয়টা থেকে, আমরা তো আর পারতেছি না। তখন বলতেছে যে যাও তুমি, আজকে থেকে আর হবে না, আর রাত্রেবেলা এইভাবে বেড টেড হইও না। তো আমার চাচা বাড়িতে আসলো, আসার পরে উনি যখন রুমে ঢুকবে তখন ওনার খেয়াল হয়েছে আরে আমার চাচা তো উনি তো নাই, উনি তো মারা গেছে। তখন উনি অনেক ভয় পেয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছে রাসেল ভাই। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি আপনাদেরকে আরো একটা ঘটনায় নিয়ে যাব, এবং সেই ঘটনাটি যাওয়ার আগে আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দেবো। সেটা হচ্ছে যে আমাদের চারপাশে নানা রকমের রকমারি খাবারের সমাহার, এর মধ্যে কোনটি সুস্বাস্থ্যকর আর কোনটি শরীরের জন্য আবশ্যক এটা বুঝে ওঠা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাই পুষ্টি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সরাসরি আপনি কিন্তু আমাদের আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনটা আপনার শরীরের জন্য পুষ্টিকর আর কোনটা আপনার স্বাস্থ্যসম্মত খাবার এবং পুষ্টির ঘাটতি কোনটা পূরণ করে সে সমস্ত সবকিছু জানতেই আপনি ফ্রিতে কিন্তু কল করতে পারেন 08000161271 নম্বরে, এবং কথা বলতে পারেন নিউট্রিশনিস্টের সাথে নেসলে বাংলাদেশের কল সেন্টারে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা। তো আপনার যে কোনো ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনি এখানে পুষ্টি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যই আপনি কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন, এবং আমাদের অনেক কাজের তথ্য এখানে আপনি পেয়ে যাবেন। সো আমার মনে হবে যে অবশ্যই আপনি ইউ শুড চেক ইট আউট, দেখতে পারেন। আগামীকালকেই শনিবার তো না, সো ট্রাই করে দেখতে পারেন। আমি চলে যাবো একটা ছোট্ট ঘটনা, এটা একটা অডিও ক্লিপ আমাদের একজন লিসেনার আমাদেরকে পাঠিয়েছেন, চলুন শুনে আসি, ফিরে আসবো একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি রেড এফএম এন্ড ডু ফুর্তি FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভূত এফএমে, এবং আশা করছি যারা শুনছেন আমাদেরকে এনজয় করছেন, এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগলো। এবং ভূত এফএম শেষ হয়ে যাচ্ছে বলে
আপনি সবকিছু ভালো বলবেন না, অবশ্যই আপনার অবশ্যই জানানোর রাইট আছে যে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। আমাদের সাথে আরো অনেকে এখন আছেন, দেখতে পাচ্ছি জিল্লুর রহমান আছেন আমাদের সঙ্গে, এবং আবরার আহমেদ রিসাল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি শহীদুল্লাহ আছেন, আমাদের সাথে সোহাগ আকন্দ আছেন, আমাদের সাথে মইনুর সাগর, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আবু সাহিদ জোভান রহমান আমাদের সাথে আছেন, আধি রহমান আমাদের সাথে আছেন, মইনুর সাগর আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জুনায়েদ উদ্দিন আছেন আমাদের সঙ্গে, ইসরাত জাহান, এছাড়াও শিকদার সাদিকুর রহমান জিহাদ লিখেছেন আই এম লিসনিং ফ্রম টাঙ্গাইল। এছাড়াও আমাদের সাথে আছেন শাহরিয়ার সুমন আছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে মহাতাসিন শেহনা মহাতাসিন সেহানুক রাকাত, ওকে। আমাদের সাথে আছেন আবরার আহমেদ, এছাড়া আমাদের সাথে আছেন ফারহান রহমান, মারগুব এম রশিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন নীল রাজ, হাবিব মাসুম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অন্তু কুমার, এছাড়া আমাদের সাথে আছেন অনিকেত প্রান্তর আসিফ, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হৃদয় সহ আরো অনেকে। এটা পড়ছিলাম রেডিও ফুর্তির পেজ থেকে, আমাদের যে ভূত এফএম এর যে পেজ, সেখানেও আপনারা অনেকে আছেন এবং আমি আশা করব যে সেখান থেকেও আমরা কিছু পড়ে ফেলতে পারবো। আমাদের সাথে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন ভূত এফএম পেজ থেকে, আমি পেজের অ্যাড্রেসটা একটু বলি, www.facebook.com/bhutfm.russell। শাহনেওয়াজ রানা আমাদের সাথে আছেন, আবিদ খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকে। এবং আপনারা লিখছেন যে ভূত এফএম কেমন লাগছে, আপনারা এই পেজে আসলেও যদিও পেয়ে যাবেন। আমি কিছু মেসেজও আজকে শো শেষ করার আগে পড়তে চাইব, এবং আমাদের সাথে যারা লিখছেন তাদের মধ্যে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফুয়াদ, এছাড়াও মেহেদি সিএসকে আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। তিনি লিখছেন যে অডিও ক্লিপ ভালো হয়নি, আমার মনে হয় সাউন্ডের জন্য আরো বেশি ডিস্টার্বিং লিখেছে। উৎস কুমার আমাদের সাথে আছেন, তৌহিদ হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অম্ভিত ফ্রেজন, আমাদের সাথে আছেন তরিকুল তপু মিরপুর ঢাকা থেকে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মাহিদুল ফুয়াদ সহ আরো অনেকে। তো আমরা আমাদের আরো একজন অতিথি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, তার কাছে সরাসরি চলে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম, ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসেছি মিরপুর থেকে। জি, তো রাসেল ভাই আপনাকে আবারও ধন্যবাদ আসলে সেকেন্ড টাইমের মতো আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো রাসেল ভাই আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা মাদারীপুর জেলার একটা গ্রামের ঘটনা। জি, তো এটা আমি শুনেছি আমার বাবার মুখ থেকে। জি জি। তো ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই আজ থেকে 55 থেকে 60 বছর আগে। ঘটনাটি মাদারীপুর জেলার একটি গ্রামে ঘটেছিল রাসেল ভাই। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। মাগুরা থেকে 7-8 জনের একটি কিষানের দল এর সাথে ঘটেছিল ঘটনাটি রাসেল ভাই। আচ্ছা, যারা পেটের তাগিদে মৌসুমী কৃষিকাজ করার জন্য আসছিল আমাদের গ্রাম থেকে 3-4টা গ্রাম পরে একটা গৃহস্থ বাড়িতে। রাসেল ভাই আখের মৌসুমে আখ কাটা এবং মাড়াই করার কাজের জন্যই তারা এসেছিল। জি রাসেল ভাই ওই সময় মাগুরা থেকে ওই আমাদের যে গ্রাম মাদারীপুর জেলার যে গ্রাম, সেখানে আসতে রাসেল ভাই যাতায়াত ব্যবস্থা বলতে ছিল আপনার নৌকা, পায়হাটা পথ এবং ভ্যান গাড়ি আর কি, যেটা আসলে স্বাভাবিকভাবে ওই যে 5টার পরে আর এগুলো আর কি ওইভাবে পাওয়া যেত না রাসেল ভাই। তো মাগুরা থেকে আসার পর নৌকা পথে আসার পর রাসেল ভাই যেখানে তাদের আসলে ওই যে ঘাটে তাদের নামতে হয়, এটা বর্তমান আপনার কাউরাকান্দি নামক একটা ঘাট আর কি, যেটা মাদারীপুর যাওয়ার সময় আর কি পরে আর কি পদ্মা নদীর পাড়ে আর কি। তো তারা এসে যখন আসলে যে আপনার ওই ঘাটে নামে, তখন অলমোস্ট আপনার 6:30 থেকে 7টার মতো বেজে যায় আর কি রাসেল ভাই। তো যার ফলে তারা এসে দেখে যে ঘাট থেকে কোনো ভ্যান বর্ণ কিছু পাওয়া যাচ্ছে না। আর যদি তারা চিন্তা করে যে যদি হেঁটেও যায় তাহলে আমাদের অলমোস্ট 7-8 ঘন্টা লেগে যাবে। তো 6:30 7টা বাজে। তো তারা এটা চিন্তা করতে করতে বললো যে আগে আমরা যেহেতু নামছি, তো যেহেতু 7-8 জনের একটা টিম, 8 জনের মতো, তারা বলে যে চলো তাহলে আমরা আগে কিছু খাই এখান থেকে। একটা দোকান খোলা ছিল, তারা এখানে গিয়ে ওই কলা রুটি টুটি যা পায় এগুলো খায় এবং তাদের চা পান খেয়ে তাদের সাথে ওই মানে গ্রামের যেহেতু কৃষক রাসেল ভাই, তারা তখন ওই বিড়ি টিড়িগুলো খায় আর কি, তারা বিড়ি কিনে নেয়। তো নেওয়ার পরে তাদের মধ্যে আলোচনা করতে করতে তার মধ্যে দুজন বলে যে তো আমরা এখানে বসে থেকে তো লাভ নেই, সারা রাত তাহলে বসে থাকতে হবে। আর আমরা যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আমরা টাইম মতো পৌঁছাতে পারবো না গৃহস্থ বাড়িতে, আমাদের বকাঝকা শুনতে হবে।
তো তাদের মধ্যে দুজন বলে যে তাহলে আমরা এক কাজ করি, আমরা যেহেতু রাত আর এবং আমরা 7-8 জন আছি, তো আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। রিকোয়েস্ট করে যে আমরা আপনাদের বাড়িতে একটা থাকতে চাইতেছি। সে বলে যে হ্যাঁ সমস্যা নেই, আমরা বাড়িতে দুজনেই আছি, আমি আর তোমার চাচি আর কি, তো আমাদের সামনে একটা ঘর পুরোটাই ফাঁকা, তোমরা থাকতে পারবে, সমস্যা নেই। তো রাসেল ভাই তখন তাদের বলে যে ঠিক আছে, তোমরা আসছো এত দূর থেকে, তো তোমরা কাজ করো, হাত মুখ ধোও, আর আমি আমার স্ত্রীকে বলতেছি খাবার দেওয়ার জন্য, তোমরা খাবার টাবার খাও, তারপরে ওই সামনের ঘর দেখে দিব, এখানে গিয়ে ঘুমিয়ে পড়ো সবাই। তো রাসেল ভাই তো হাত মুখ ধুয়ে আসে, এরপরে তার স্ত্রীকে ডেকে তাদের খাবার দিতে বলে। তো তারপর সত্য তার স্ত্রী বস কাছাকাছি ছিল, তো তাদের আসলে রাসেল ভাই সবচেয়ে অবাক করেছে ব্যাপার রাসেল ভাই, ওই রাতের বেলা রাসেল ভাই তাদের আটজনকে যে খাবারটা দেওয়া হয় রাসেল ভাই, মানে একটা বিয়ে বাড়িতে যে ধরনের মানে আয়োজন থাকে আর কি, ধরনের বিরাট আয়োজন, বিরাট আয়োজন এক কথায় রাসেল ভাই, সব ধরনের খাবারই সেখানে ছিল, দধি থেকে শুরু করে মিষ্টি যা ছিল আর কি সবকিছু ছিল। তো তারা একটু অবাকও হয়, আবার মানে তাদের তো আসলে গ্রামের লোক রাসেল ভাই, তো বছরে মানে একদিন এরকম খাবার তাদের পাওয়া মানে জোটে না আর কি এক কথায়। তো মানে দেখে আর লোভ সামলানো যায় না আর কি, তারা খেয়েতে মানে পেট ভরে খায় আর কি, যতক্ষণ মন চায় আর কি খাবার পরে। তো তাদের হাত মুখ ধুয়ে আবার তারা তাদের যে রুমে নিয়ে যায় রাসেল ভাই থাকার জন্য, এখানে একটা ব্যাপার আছে যে ওইখানে ওই 4 জন করে রাসেল ভাই 2টা খাটে শুয়ে পড়ে আর কি, যেহেতু ক্লান্ত রাসেল ভাই, তারা আসলে ওই শোবার পরপরই রাসেল ভাই ঘুমিয়ে যায়। তো রাসেল ভাই তারা যেটা পরে যে ঘটনা ঘটে সেটা হলো রাসেল ভাই, এর মধ্যে একজনের রাসেল ভাই ফজরের আজানের মানে শুনতে শুনতে তার ঘুমটা ভেঙে যায় রাসেল ভাই। তো সে আজান শুনে যখন মানে চোখ মেলে, সে রাসেল ভাই উপর হয়ে শুয়েছিল, মানে সোজা চোখ দুটো আকাশের দিকে ছিল, সে তাকিয়ে দেখে যে রাসেল ভাই একটা অন্ধকার একটা আকাশ আর কি এক কথায়, যে তারা ঘরের মধ্যে ছিল, আকাশ তো দেখার কথা না রাসেল ভাই। তো সে এটাতে খুবই অবাক হয় এবং সে চিন্তা করে যে আমি এখানে কিভাবে আসবো, এবং সে তখন একটু অবাক হয় যে আমার সাথে যারা ছিল তারা কোথায় আর কি। দেখার জন্য সে ডান বামে তাকায়, তো দেখে যে রাসেল ভাই সবাই শুয়ে আছে আর কি, কিন্তু শুয়ে আছে তারা আসলে কোনো ঘরের মধ্যে নেই রাসেল ভাই, তারা আছে ওই আপনার ফসল কাটার পরে অনেক বড় যে মানে ক্ষেত যেটাকে বলে রাসেল ভাই, যে জমিটা আছে অনেক খোলামেলা, এবং সেই মাঝখানে একটা শিমুল গাছ, যেটা নিচে তারা সবাই ঘুমিয়ে আছে আড়াআড়ি ভাবে, এক একজন এক একদিকে মাথা টাথা দিয়ে, এবং তারা যে বিছানা বালিশ হিসেবে যেটা দিয়েছে রাসেল, সেটা আসলে রাসেল ভাই মাটির চাকাগুলো দিয়ে রাখছে, খুবই মোলাম আরামদায়ক বিছানা মনে করে যেটা ঘুমিয়েছিল রাসেল ভাই, সেখানে তো মাটির চাকা আর কি দেখতেছে। তো সবাইকে টাকাটাই করে রাসেল ভাই উঠায়, তো উঠানোর পরে সবাই খুব অবাক হয়, পরে তারা আসলে ভাবে যে আমাদের কাছে ডাকাতি করে নিল, কিছু নেওয়ার মতো ছিল না রাসেল ভাই। তো তারা তারপরে একটু যে আমরা কোন বাড়িতে ছিলাম একটু খোঁজ নেই, তো তারা বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস করে, বাজারে গিয়ে বা আশপাশের লোকজন ডেকে, তো কেউ এরকম কোনো বাড়ির সন্ধান দিতে পারে না রাসেল ভাই। তো
মক্কেল আর কি, যাতে বোকা বানানো হয়। মক্কেল বলতে তো আমরা জানি বোকা ইয়ে করা আর কি। তো এটাই রাসেল ভাই ঘটনা। তো এটা আসলে প্রচলিত এদিকে, আপনি হয়তো খোঁজ নিলে জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসব। আশা করছি যে আপনারা যারা আছেন তারা সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তবে হ্যাঁ, যাবার আগে আমি অবশ্যই আপনাদের কিছু মেসেজ পড়ে যেতে চাই, এবং যেগুলো আপনারা পাঠিয়েছেন সেগুলো আমি কিছু এখনই পড়ব। এবং আমাদের যে পেজ আছে ফেসবুকের দুটো, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে আসলে আপনি পেয়ে যাবেন। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে ভূত এফএম যদি আমরা বন্ধ করি তাহলে কি রিয়াকশন হয়, আপনাদের কি হবে। আমাদের একটা প্ল্যান আছে এরকম, দেখা যাক কি হয়। আরেকটু নেক্সট উইকে আপনারা এই সম্পর্কে আরো বেশি জানতে পারবেন। আপাতত আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এই বিষয়ে লিখছেন, এবং অনেকেই লিখছেন যে ভূত এফএম অনেকেই শোনেন রেগুলারলি। তারা অনেকে লিখেছেন যে না, বন্ধ না হওয়া ভালো। আচ্ছা, লিসনিং ফ্রম খুলনা শেখ মঞ্জুরুজ্জামান হৃদয় আমাদেরকে বলেছেন যে রাজশাহী থেকে দেখতে পাচ্ছি রউফ ইসলাম লিখেছেন, আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি কাল এক্সাম মাহিদুল ফুয়াদ আমাদের সাথে আছেন, এবং মুক্তা পারভিন আমাদের সাথে আছেন, সিয়াম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। খুলনা থেকে SM-A রহিম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। পাভেল হুসাইন আছেন, MD তুষার খান, শাহরিন ইসলাম আরবি, কাজী সুজন আমাদের সঙ্গে আছেন, SK ম্যাক্স আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন আবির আহমেদ, আমাদের সাথে আছেন হুমায়ুন কবির বুলবুল, রূপম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন MD জুবায়ের, আমাদের সাথে আছেন বৃষ্টি আখতার। এছাড়াও আছেন আমাদের সাথে সামিউল ইসলাম শাকিল, MD রাফি হাসান, আমাদের সাথে আছেন সাব্বির হোসাইন তালুকদার, আমাদের সাথে আছেন সুহেল আহমেদ, তারিকুল ইসলাম তারেক, আমাদের সাথে আছেন নাফিদুল ইসলাম সাজিদ, আমাদের সাথে আছেন শেখ মারুফুজ্জামান হৃদয়, আমাদের সাথে আছেন সাবিনা শেখ, আমাদের সাথে আছেন মুক্তা পারভিন সহ আরো অনেকে। আমাদের টুইটারে যে ছবিটা আমরা আপ করেছিলাম সেখানে অনেকেই লিখেছেন আই লাভ ভূত এফএম লিখেছেন জ্যোতির্ময়, রোহান হিগন, এবং আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন ভূত এফএম কোনোদিন বন্ধ হবার নয়, ভূত এফএম আছে সারা জীবন থাকবে। মইনুর সাগর আমাদের সাথে আছেন জ্যোতির্ময়, আমাদের সাথে আছেন রোহান, আমাদের সাথে আছেন MD শাকিরুল ইসলাম। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা, তিনি লিখেছেন সারা সপ্তাহ ধরে ওয়েট করি ভূত এফএম শোনার জন্য। রাসেল ভাই, মাসুম ভাই সহ ভূত এফএম এর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, লাভ ভূত এফএম। MD হাসান খান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, বগুড়ার ছেলে বাইজিদ, ওকে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আপনারা আরো অনেকেই আমাদের সাথে লিখবেন দেখতে আশা করব। আমি ভূত এফএম এর পেজ থেকে আমাদের প্রথম মেসেজগুলো পড়ছিলাম, এবং দ্বিতীয় যে মেসেজ আমি পড়তে চাই সেই মেসেজগুলো আমি পড়তে চাই রেডিও ফুর্তির পেজ থেকে, এবং এখানেও অনেকে লিখছেন আমাদেরকে। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টেই অনেকে লিখছেন, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আছেন এই মুহূর্তে আমাদের সাথে আছেন ধানমন্ডি থেকে সাইফ ইকবাল, আল আমিন হোসাইন মাহি আমাদের সাথে আছেন বোরহান উদ্দিন প্রান্ত, আছেন MD রাকিব হোসাইন চিটাগং থেকে শুনছেন তিনি, আমাদের সাথে আছেন অদ্ভুত ছেলে ফারজানা আফরোজ, আমাদের সাথে আছেন মানিক চন্দ্র, আমাদের সাথে আছেন সাজিদুল সজীব, আমাদের সাথে আছেন MD মেহেদি হাসান আরাফাত, আমাদের সাথে আছেন জর্জ লিওনার্দো, আমাদের সাথে আছেন রহিম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জিদেন তসমির আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, এছাড়াও সুমন রাজ বাঁধন, তাহেরা তাভিন আমাদের সাথে আছেন কাউসার আহমেদ রিফাত আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, উৎস কুমার দে আছেন, মোহাম্মদ ইকরাম আছেন আমাদের সাথে, হামিদুল ইসলাম সাগর, লাবিব মাহের সহ। আর নেক্সট ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা বিজয়ের টপ অফ দ্য আওয়ার শুনে আসি, আশা করছি ভালো লাগবে। ইন দ্য মিন টাইম আমাদের অবশ্যই লিখতে ভুলবেন না, আমাদের ফেসবুকে আমাদের ইমেইল করতে ভুলবেন না, আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকবেন আশা করব। এই 1টা বাজার সঙ্গে সঙ্গে আমরা একটা বিজয়ের সুইপার শুনবো, চলুন। রাস্তাঘাটে ফুটপাতে হকারগুলোর হাতে এই পতাকা যাচ্ছে পাওয়া সকাল বিকেল রাতে, কিন্তু যদি একটু ভাবিস একটু আকাশ ফিরে দেখবি কত অশ্রু আবেগ এই পতাকা ঘিরে।
স্মৃতি, কত শিশুর সব হারানো সজল চোখের কোনা, এই পতাকা শরীর জুড়ে সুতোয় সুতোয় বোনা, কত মায়ের বুকের মাঝে আগলে রাখা ধন, কত বাবা স্বাধীন করে ঘর ফেরাতো, এক টুকরো সবুজ জমির মধ্যখানে লাল, বুকের ভেতর খোদাই করে রাখিস চিরকাল, এক টুকরো সবুজ জমির মধ্যখানে লাল, বুকের ভেতর খোদাই করে রাখিস চিরকাল, এক টুকরো সবুজ জমির মধ্যখানে লাল, বুকের ভেতর খোদাই করে রাখিস চিরকাল। 1971 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় পেয়েছি এবং সেই জন্য অনেক মৃত্যুকে আমাদের মেনে নিতে হয়েছে, অনেক সম্ভ্রম হানি হয়েছে। প্রতিটি বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানাচ্ছি রেডিও ফুর্তির পক্ষ থেকে, ভূত এফএম এর পক্ষ থেকে। পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। তোমাকে রিয়েলি বোঝে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। বিজয়ের মাসের শুভেচ্ছা সবাইকে। ভূত এফএম, The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। অফকোর্স বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তি এফএম। আমরা চলে যাব সরাসরি আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি, ধন্যবাদ রাসেল ভাই। You're আমি most welcome. রাজীব, এসেছি গাজীপুর থেকে, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। জি। সো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটি আমার সংগ্রহ করা একটি ঘটনা। এটি গাজীপুরের একটি ঘটনা, আর যার সাথে আসলে ঘটনাটি ঘটে তিনি একজন বাঁশি বাদক এবং তিনি খুব সুন্দরভাবে তিনি বাঁশি বাজান এবং বিভিন্ন টিভি প্রোগ্রামেও সে বাঁশি বাজাতেন। সো এই ঘটনাটি তার সাথে ঘটে 1983 সালের দিকে। সো তখন আমরা জানি যে স্বাভাবিকভাবে গাজীপুরের যে এখন যে ক্রাউডেড যে ব্যাপারটা, এটা কিন্তু ছিল না তখন। আসলে অনেক উন্মুক্ত একটা প্লেস ছিল গাজীপুর। সো আমার যে যার কাছ থেকে আমি আসলে ঘটনাটি সংগ্রহ করি তার বাসা গাজীপুরের টঙ্গীর কোন একটি স্থানে, আমি আসলে নামটি মেনশন করছি না রাসেল ভাই। তো তার বাসায় তার দুঃসম্পর্কের একটি মামা সে তার বাসায় থাকতেন এবং সেখান থেকে সে পড়ালেখা করতেন। সো ওনার একটা বিশেষ গুণ ছিল কি, উনি অনেক সুন্দর বাঁশি বাজাতেন। জি, অনেক সুন্দর বাঁশি বাজাতেন এবং সে দিনের বেলায় আসলে বাঁশিটা বাজাতেন না, সে বাঁশি বাজাতেন রাতের বেলায়। এবং যখন সে বাঁশি বাজাতেন সে একটি নীরব কোনো একটা স্থান সে আসলে বেছে নিতেন, যেমন হাওরের পার বা বিলের পার। সো লোকটি ছিল অনেকটা শান্ত স্বভাবের এবং খুবই ভালো একজন মানুষ ছিলেন। জি। তো সে সেখানে থাকে, তাদের বাসায় থাকে সে বেশ কয়েক বছর। সো তারপর সে হঠাৎ করে একদিন সে বিয়ে করে ফেলে। জি। সে বিয়ে করে ফেলে এবং তাদের বাসায় সে চলে আসে তার বউ সহ, একদম জি, তার ওয়াইফকে সহ নিয়ে চলে আসে এবং তার সপ্তাহখানেক পরে সে তাদের বাসা থেকে কাপাসিয়া, গাজীপুরের একটি জায়গা, সো কাপাসিয়ায় সে ওখান থেকে চলে যায়। জি। সো তারপর আমি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করি, আসলে সে তার নামটি আসলে শেয়ার করতে বারণ করেছেন, যার কারণে আসলে আমি নামটি শেয়ার করতে পারছি না রাসেল ভাই। তো সে তার বাঁশি এর আগেও শুনেছে, তো তার হঠাৎ করে ইচ্ছা হয় যে সে বাঁশি বাজানো শিখবে। সো বাঁশি বাজানো শিখবে। সো সে আসলে কয়েকটা বাঁশি সে কিনে নিয়ে আসে এবং সে একা একা ট্রাই করে, বাট তার হচ্ছিল না।
সো তারপর সে ওখানকার স্থানীয় একজন গুরুজি আছে, তো তার কাছে সে তালিম নেয়, বাট আসলে মানে ওই রকম সুর সে পাচ্ছে না আসলে যেটা সে চায়। সো সে তার মামার খোঁজ শুরু করে, সে বিভিন্ন জায়গায় খোঁজ করে এবং কাপাসিয়াতেও যায়, বাট তার এক্স্যাক্টলি যে লোকেশন যেটা সেটা সে ট্র্যাক করতে পারছিল না। আর আমরা জানি যে ওই সময়ে আসলে কমিউনিকেশন যে সিস্টেমটা এটা এতটা ডেভেলপ ছিল না আজকের মতো। সো তারপরে কেটে যায় বেশ কিছুদিন। সো অ্যাট লাস্ট সে তার অ্যাড্রেস খুঁজে পায় এবং যায় তার সাথে দেখা করে। দেখা করার পরে তার মামাকে সে রিকোয়েস্ট করে যে তাকে যেন বাঁশি বাজানোটা শেখানো হয়। তখন তার মামা তার এই রিকোয়েস্টটি শুনে এবং তার ওনার মামার যে ওয়াইফ আছে ওনার দিকে এসে একবার তাকায়, বাট ওনার যে মামি কোনোভাবেই আসলে সম্মতি দিচ্ছিল না, মৌখিকভাবে না, বাট সে না করছিল সে ফেস এক্সপ্রেশনের মাধ্যমে। কিন্তু সে তার ভাগ্নেকে আসলে অনেক আদর করার কারণে তার রিকোয়েস্টে আসলে ফেলতে পারে না। সো সে বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি শেখাবো, সো কালকে রাতে তুমি আসো আমার সাথে। সো তারা চলে যায় কাপাসিয়ার একটি নির্জন স্থানে, ওটা একটা হাওরের মতো। সো সেখানে তারা চলে যায় এবং সেখানে ছোট একটি ডিঙি নৌকার মতো ছিল। তো তারা দুজন সেই ডিঙি নৌকার উপরে উঠার পরে সো তার মামা এক পাশে আর সে আরেক পাশে বসেন। সো বসার পরে তখন তার মামা তাকে বলে, ওকে ঠিক আছে, তুমি এখন আমি যেভাবে বাঁশিটা বাজাবো তুমি আমার এই টোনগুলো নোট করার চেষ্টা করো। তখন সে বলে আচ্ছা ঠিক আছে। তখন তার মামা তার বাঁশিতে সুর তুলে এবং আমাকে উনি যেভাবে বলল যে এমন সুর সে এর আগে কখনো শোনেনি, মানে এটি একটি অদ্ভুত রকমের একটি মানে বাঁশির সুর। সো সে আসলে চোখ বন্ধ করে আসলে বাঁশির সুরটা সে শুনতে থাকে এবং নোট করার চেষ্টা করে। সো কিছুক্ষণ পরে সে অনুভব করে যে জিনিসটা সেটা হচ্ছে যে তার নৌকায়, মানে আমরা তো জানি যে নৌকা যদি পানির উপরে থাকে রাসেল ভাই সেটা কিন্তু দোল খায়, তার নৌকাটা কোনো দোল খাচ্ছে না। সো দোল খাচ্ছে না, সে এটা ফিল করে সে তার চোখটা খুলে, যখনই সে তার চোখ খুলে সে দেখতে পারে যে তার যে মামা অপোজিট সাইডে যে সে বাঁশি বাজাচ্ছিল ঠিক তার ওপরে অনেকগুলা আলোর বিন্দু, আমরা জানি যে এলইডি লাইটের মতো অনেকগুলো আলো, এবং সেগুলো আপনার হইতেছে ওয়েভিং করতেছে ঢেউয়ের মতো। সো যখন সে এই জিনিসটা দেখার পর সে তার উপরের দিকে তাকায়, তার মাথার উপরে তাকায় এবং দেখে সেম জিনিসটা তার মাথার উপরে, এবং সে প্রচন্ড ভয় পায়। প্রচন্ড ভয় পাওয়ার পরে সে একটা চিৎকার দেয় ওখানে। সো সে যখন ওখানে চিৎকার দেয়, সো সাথে সাথে ওই লাইটগুলো সবগুলো আকাশের দিকে উড়ে যেতে থাকে এবং তারা যে নৌকাটার উপরে আসলে বসেছিল সে নৌকাটা সজোরে পড়ে যায় পানির মধ্যে। এবং সে আমি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছি সে মাথায় আঘাত পায়, নৌকার যে সাইড আছে সেখানে তার মাথায় বাড়ি লাগে এবং সে আঘাত পায়। তো তারপর তার যে মামা আছে তার মামা সজোরে বলে উঠে যে তোমাদের অনেকবার আমি বলেছিলাম যে আমার সাথে যদি কেউ আসে এভাবে কখনো তোমরা সামনে আসবে না আর এভাবে তোমরা ডিস্টার্ব করবে না। সো তারপরেও তোমরা শুনলে না। সো সে অনেকটা মানে রাগান্বিত ভাবে সে কথা বলে। সো তারপর তারা চলে যায় বাসায়। তারপর চলে যাওয়ার পর তার ভাগ্নেকে সে বলে যে আজকে যে ঘটনাটা ঘটলো এটা তুমি আসলে কারোর সাথে শেয়ার করো না, আর তুমি আমার কাছ থেকে শেখার দরকার নাই, তুমি ভয় পাবা। সো তুমি বেটার তুমি অন্য কারোর কাছ থেকে তুমি বাঁশি বাজানো শেখাটা কমপ্লিট করো। কিন্তু আমি যার কথা বলছি যে উনি নাসরবান্দা ছিলেন, উনি বললেন যে না যাই হোক আমি এটা দেখে ছাড়বো আর আপনার কাছ থেকে আমি শিখবো। তো তারপর মানে উনি কোনোভাবেই তাকে ছাড়লেন না। তারপরে তার মামা তাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি আগে সুস্থ হও তারপর এটা দেখা যাবে। সো তারপরে 2 দিন পার হয়। 2 দিন পার হওয়ার পরে তারা বলে যে ঠিক আছে ওই দিন যখন এই ঘটনাটা ঘটছে ওই পানির উপরে নৌকার মধ্যে, সো আমরা ওদিকে আর যাবো না, আমরা ডাঙায় কোথাও আজকে প্র্যাকটিস করব। সো তারপর তারা চলে যায় আর একটি মানে শুকনা জায়গা, একটি মাঠের মতো, খোলা মাঠের মতো, সেখানে আপনার মানে খুব এই যে বালির মতো আর কি, মানে চারপাশে ঘাস বাট ওই জায়গাটা বালির মতো, বাট আপনার একটু শুকনা টাইপের, অনেক সুন্দর একটা জায়গা, কার্পেটের মতো। তো সেখানে তারা বসার পরে তার মামা আবার বাঁশিতে সুর তুলে। যখন তার মামা বাঁশিতে সুর তুলে তার কিছুক্ষণ পর
সে দেখতে পায় যে তাদের যে প্লেস, সেই প্লেস থেকে প্রায় 20 থেকে 30 ফিট দূরে মানে একটা মিররের মতো হলো সেখানে, এবং সেখান থেকে একটি মেয়ে ওই মিরর ওখান থেকে বের হয়ে আসলো এবং তার পরনে ছিল, সে বলল যে তার পরনে ছিল গোলাপি রঙের একটি জামা, আর তার শরীর থেকে মানে ওই অনেক আলোর বিচ্ছুরণ ঘটছে। তো এর মধ্যে একটা অবাক করা একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে সে বলল যে মেয়েটি ওখান থেকে বের হয়ে আসলো, হ্যাঁ, সেই মেয়েটির চেহারার সাথে তার মামার যে ওয়াইফ তার চেহারার অনেকটাই মিল। সো মেয়েটি যখন বের হয়ে আসলো এবং একটু কাছে আসতে, তখনই তার মামা মানে তার বাঁশির সুর থামিয়ে দিয়ে বলল যে তোমাকে না বলেছি যে তুমি এভাবে আসবে না, আর যদি তোমার বাঁশি শুনতেই হয় সেটা তুমি দূরে গিয়ে শুনো। সো তারপর ওই দিন এভাবে গেল, তারা আবার বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পরে তার মামা তাকে বলে যে আসলে আমি চেষ্টা করেছিলাম যে তোমাকে শেখানোর জন্য, মনে হয় হবে না। সো আর এখানে যে ব্যাপারগুলো ঘটলো সেগুলো আসলে তুমি আসলে কারোর সাথে শেয়ার করো না, আমি জীবিত থাকা অবস্থায় তুমি কারোর সাথে শেয়ার করো না। তারপরেও সে বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বেসিক কিছু টোন আমাকে শেখান, যেগুলো দিয়ে আমি মানে পরবর্তীতে একজন শিল্পী হতে পারি আর কি। সো সে তারপরেও সে তার মামার কাছে কিছুদিন থাকে এবং কিছু শিখে তার মামার কাছ থেকে কিছু নোট করে। বাট সে যে জিনিসটা বললো যে এখনো সে তার মামার মতো পারফরমেন্স করতে পারে নাই, এবং সে বলে যে আমি আমার মামার 10% আমি যাইতে পারিনি। এই ছিল রাসেল ভাই আমার প্রথম ঘটনা। সো ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনার ঘটনা যাব। আশা করছি যে তার ঘটনাটিও আপনাদের ভালো লাগবে।
এখনো ভাই আমি মাঝে মাঝে রাত্রে একা বের হইলে ওনাকে দেখি, তো এই ছিল আমার ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে অনেকেই কমেন্ট করছেন। আমি দেখতে পাচ্ছি রাতুল হাসান আমাদের সঙ্গে আছেন ভাই। আচ্ছা, সবার মোট কথা হচ্ছে যে ভূত এফএম হ্যাজ বিকাম পার্ট অফ আওয়ার লাইফ, তো সেটা নিয়ে অনেকে কথা বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। জালালাবাদ থেকে শুনছেন MDH শুভ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। টুকু শেখ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। শিমুল সরকার, এছাড়া আমাদের সঙ্গে আছেন MD সুমন, এবং আমাদের সঙ্গে আছেন রেজাউল হক চৌধুরী। পিন্টু চৌধুরী আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন PK রাসেল। আশিক বিল্লা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি RDB ইমন খান। আমাদের সঙ্গে আছেন হিমেল হৃদি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন শারমিন রিমা আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, ভূত এফএম বন্ধ হলে মানব বন্ধন করবেন, ওকে। আমাদের সঙ্গে আছেন একজন ভালো ছেলে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন শাহেদ সালমান। এছাড়াও আছেন অভিজিৎ বণিক, তপন তাসনিম আমাদের সঙ্গে আছেন। ফয়সাল মারুফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। এবং রেডিও ফুর্তি যে পেজ, সেই পেজেও আপনারা অনেকে আছেন আমাদের সঙ্গে। এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যারা আছেন এই মুহূর্তে, তাদের মধ্যে কিছু না বললেই না। আমাদের সঙ্গে আছেন AS কাউসার হোসাইন। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিগলতলায় থাকেন সাইফ ইকবাল, ওকে। রাকিব হাসান বলছেন আজকে স্টোরিগুলো অনেক ভয়, চিটাগাং থেকে লিখছেন। ফয়েজ উল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সাইফ ইকবাল আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। এছাড়াও রকিব আহমেদ আছেন। পাভেল হোসেন ZP, কাউসার হোসাইন আমাদের সঙ্গে আছেন। আফান খান আজিজুল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খলিফা সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে আপনি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, টুইটারের কথাগুলো একটু বলে নিই আপনাদের কাছে। নীল চিরকুট আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন নাহিদ হৃদয়, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মইনুস সাগর আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। টুকু শেখ আছেন আমাদের সঙ্গে। সাম্য MD হাসান খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পাভেল হোসাইন সহ আরো অনেকে। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি FM এন্ড ডু ফুর্তি। ভালো করে দেখার আগেই অ্যাড হয়ে গেছে। এই তো শুরু হয়ে গেল ইন্টারনেটিং। এনগেজমেন্ট থেকে হানিমুন, সেলফি থেকে ভিডিও শেয়ারিং এ যেই পরিমাণ এনার্জি দেবে, তাতেই আরেকটা তাজমহল বানিয়ে ফেলা যাবে। এই সময়ে ইন্টারনেটটা বেশি লাগে, তাই আরো বেশি এনজয় করতে বাংলা লিংকের বেশি বেশি ইন্টারনেট। রক্ত আর সম্ভ্রম দিয়ে কেনা স্বাধীনতা, গ্রীষ্ম থেকে বসন্ত উড়ছে আমার লাল সবুজ পতাকা। বিজয়ের মাসের শুভেচ্ছা সবাইকে। ভূত FM, the night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। এবং উঠে এসে ঠিক মানুষের মতো হাঁটতে হাঁটতে পুকুরের আরেক পাশে চলে যায় এবং আস্তে আস্তে মিলিয়ে যায়। তো উনি রাসেল ভাই এই জিনিসটা দেখে তখন হলো ভয় পান। এই প্রথম ওনার মনের মধ্যে। দিদি আমাদের সাথে আছেন, অভিমানী রাজকুমার আছেন, তিতাস সরকার আমাদের সাথে আছেন, শাওকাত জামান আমাদের সঙ্গে আছেন, নাজমুল ইসলাম আছেন, ইয়ামিন আলী আছেন আমাদের সঙ্গে, তানিয়া আক্তার, বিপ্লব বিশ্বাস, ভয় করছে যে ইমরান মাহমুদ, খুলনা থেকে ছাদের উপরে থেকে শুনছেন কাজী সজীব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মাহফুজ লিটন, নীল আকাশ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাইফুল আছেন, জাহান নাইম সহ আরো অনেকে। একটু বলতে চাই, যারা দেশের বাইরে আছেন তাদের একটু জানানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, আমার সাথে কমিউনিকেট
কমিউনিকেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। চেষ্টা করবেন মেসেজের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকতে, তাহলে খুব ভালো হয়। আমাদের ফেসবুকে যে ভূত এফএম-এর যে পেজটা আছে, এখানে মেসেজ পাঠালে আমরা সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাব। যাই হোক, আমি চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে তার ঘটনায়। আশা করছি ডক্টর আলিফের এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ রাসেল ভাই। সেকেন্ড ঘটনা শুরু হওয়ার আগে একটু যে কয়টা ফ্ল্যাট পায় তার ছোট ছেলেই মানে সুবিধা মানে ইয়া হিসেবে পায় আর কি, তার উত্তরসূরি হিসেবে পায়, আর কোনো ফ্যামিলির কেউ ছিল না। আর কিছু মানুষজন আছে সাথে, সেটার কথা বলছি না, কিন্তু যে ঘটনা শেয়ার করেছেন তিনি ছিলেন তার বন্ধু এবং নেইবার। তার কাছ থেকেই আমার আসলে তার রেফারেন্সেই আসলে তার কাছ থেকে ঘটনাটা পাওয়া আর কি। এই হচ্ছে আমার ক্ল্যারিফাই করা দরকার ছিল। সেকেন্ড ঘটনাটা শুরু করব। আফরোজা ইয়াসমিন নামে এক আপুর ঘটনা শেয়ার করব। উনি কোথা থেকে আমাকে ঘটনা পাঠিয়েছে সেটা বলার পারমিশন দেননি, তাই সেটা লুকিয়ে যাচ্ছি। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে ওনার দাদি মারা যাবার পর থেকে। তো দাদি যেদিন মারা যায় তার 3 মাস পর থেকে ঘটনাটা মূলত শুরু। তিনি তখন হোস্টেলে থাকতেন পড়াশোনা করার জন্য কলেজের। তো হোস্টেলে থাকা অবস্থায় তার সাথে আরো 2 জন রুমমেটও ছিল। হঠাৎ করে সেদিন তিনি ফিল করলেন লাইট বন্ধ, ঘুমের সময় ঘুমাতে যাবে তন্দ্রা চলে এসছে, এমন সময় ফিল করলেন তার পায়ের উপর থেকে আলতো করে একটা ছুঁয়ে দিল, হাত দিয়ে ছুঁয়ে দিল, মাথায় হাত বুলিয়ে দিল হঠাৎ করে। এরকম করে তার রুমমেট কখনো আচরণ করেনি, আগে কখনো আচরণ করেনি। তো তিনি খুব অবাক হয়ে লাইটটা জ্বালালো যে আসলে দুষ্টুমি করেও কেউ করছে কিনা। দেখলো যে রুমমেটটা দুজনই ঘুম, এবং এত ফাস্ট উঠে গিয়ে শব্দ হবে মাস্ট। এই 2011-র ঘটনা শেয়ার করছি। তখন এরকম হওয়ার কথা না, তিনি লাইট অফ করে গেলেন এবং ঘুমিয়ে গেলেন। পরবর্তী সময়ে কিছুদিন পর তিনি আবারও একই জিনিস ফিল করলেন, এবং ফিল করলেন যে তার পায়ের উপর থেকে পায়ের উপরে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, হাত ধরে মানে আলতো করে টেনে দিচ্ছে অথবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো তিনি কয়েকবার লক্ষ্য করার পরে তিনি তার মাকে বললেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে হোস্টেলের ভেতরে, আমি থাকতে পারছি না, পড়তে পারছি না। এবং একদিন হোস্টেলের রুমমেট ছিল না, সেদিন আলো থাকা অবস্থায় কে জানি তার মাথায় হাত বুলিয়ে দেয়। এবং আপনি একা বসে আছেন, আপনার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, আপনার কাছে তখন কিরকম লাগবে আমি জানি না। আমার কাছেও খারাপ লাগতো যে এরকম হঠাৎ করে হাত বুলিয়ে দিবে কে। তার বাসায় যাবেন, পড়াশোনা তিনি করতে পারছিলেন না। পর্যায়ে তিনি বাসায় জানানোর পর তার বাসার লোকজন বলে যে ঠিক আছে তুমি বাসায় আসো, যেহেতু পড়াশোনা করতে কষ্ট হচ্ছে বাসায় আসো। বাসায় আসার পর তিনি তার বাবা আমাকে বললেন, তার বাবা খুব প্র্যাকটিক্যাল একটা পার্সন ছিলেন এবং তিনি এই জিনিসটা বিশ্বাস করেননি ওই মুহূর্তে। পরবর্তী সময়ে তার নানি এবং তার মার সহযোগিতায় তিনি তাদের পরিচিত একজন আলেমের কাছে যান, এবং ওই আলেম শুধুমাত্র তার নানিকেই ভেতরে বসতে দেয় এবং তাকে আর তার মাকে বাইরে রাখে। এক পর্যায়ে তিনি তার নানিকে বলে যে আসলে ওনার সাথে একটা কাপল জিন সব সময় থাকে এবং তারা ওর সাথেই থাকতে পছন্দ করে। এবং এমন এই 2 কাপল জিন ছিল তার দাদির সাথে। সেই থেকে উনি ফ্যামিলির বড় মেয়ে এবং এরপর থেকে ওনার সাথে থাকতে শুরু করেছে। এবং শুরুতে বলেছিল যে আমি এটার কোনো কিছু করতে পারবো না, চিকিৎসা করতে পারবো না, উল্টা আমি যদি কিছু করি আমার ক্ষতি হয়ে যেতে পারে। পরবর্তী দিন তার নানিকে ডেকে বলে যে ওনারা আসলে ওনার কোনো ক্ষতি করবে না এবং সাথে থাকবে। তো আপনারা এক কাজ করেন, এই তাবিজটা নেন, এই তাবিজটা ওনার সাথে রাখেন সবসময়, অ্যাটলিস্ট কাছে থাকলেও ওনার খানা কিছু প্রেজেন্স এখনো পর্যন্ত ফিল করে। এন্ড রাসেল ভাই ইট কন্টিনিউস, এখনো পর্যন্ত কন্টিনিউ করছে এবং গতকালকেও মনে হয় কন্টিনিউ করেছে। আমি জানি না কি অবস্থা, তিনি আমাকে শেয়ার করেছিলেন কয়েকদিন আগে এবং আমার কাছে মনে হচ্ছিল আমি এটা শেয়ার করি ভূতের সময়। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ, এবং আশা করছি যে ভালো আছেন আপনি, আর ভালো লেগেছে আপনাদের আলিফের ঘটনাটা। এবং এখন আমাদের সঙ্গে আছেন আফনান ভাই তার ঘটনা শেয়ার করবেন এবং তাকে আমি ঘটনা শেয়ার করার সুযোগ দিচ্ছি এখন। আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা আপনাদের ভালো লাগবে। তো আফনান ভাই, আপনার সেকেন্ড ঘটনায় আমরা চলে যাই।
তাদের চিটাগাংয়ের ওদিকে বেশ ভালো বিজনেস ছিল তার বাবার। তো দেখা যাচ্ছে যে মোটামুটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও তাদের একটা একটা আসা যাওয়া ছিল তার বাবার। তো উনি এই পার্বত্য এলাকার আদিবাসী সম্প্রদায়ের একজন তান্ত্রিকের শরণাপন্ন হন এবং স্থানীয় লোকেরা তাকে বামন ঠাকুর হিসাবে চিনত, বামন ঠাকুর তাকে এই নামে সবাই চিনত আর কি। তো তার কাছ থেকে বেশ কিছু তদবির নিয়ে আসেন যে কোনো উপায় আমাকে মেয়েকে ফিরে পেতে হবে। এবং সত্যি রাসেল ভাই উনি যখন সেই তদবিরগুলো শুরু করেন, ওনার ওই মেয়ের যে হাজবেন্ড উনি ফলো করেন যে আস্তে আস্তে তার মেয়ের আচরণটা চেঞ্জ হয়েছে, তার হাজবেন্ডের ওয়াইফের আচরণটা রহস্যজনকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে অকারণেই অনেক সময় এমন কিছু আচরণ করে যেটা আসলে সহনীয় পর্যায়ে থাকে না। এবং একটা সময় রাগারাগি করে ওই মেয়ে তার বাপের বাড়িতে চলে যান। আচ্ছা, যখন চলে যান তখন উনি যেহেতু ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন, এখন উনি যে কাজটা করেন সেটা হলো ওনার স্ত্রীকে ফিরে আনার জন্য উনি ঠিক একই রকম কাজ করা শুরু করেন। উনি আবার বিভিন্ন রকমের তান্ত্রিক বিভিন্ন রকমের লোকের কাছে যাওয়া শুরু করেন যে আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে এবং বিভিন্নভাবে ওনার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন। তো এইভাবে রাসেল ভাই চলছে, উনি এদিক দিয়ে ওনার স্ত্রীকে করছেন যে যেন ওনার কাছে ফিরে আসে, আর ওই মেয়ের বাবা মা করছে যাতে কোনোভাবে এই ছেলের কাছে না যায়। আচ্ছা, একই ব্যক্তির উপরে এইভাবে দ্বিপাক্ষিক ভাবে এই চাপটা চলে আসছিল, অসম্ভব ব্যাপার একটা। তো এদিকে রাসেল ভাই কি হচ্ছিল যে ওই যে আপু উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলেন, শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে যাচ্ছিলেন এবং উনি মানসিকভাবেও আস্তে আস্তে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিলেন। একটা পর্যায়ে রাসেল ভাই সত্যি ওই আপু আবার তার আগের হাজবেন্ডের